আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। প্রথম কার্ডটা আপনাদের দিয়েই শুরু করলাম। আমার কথা করে ইচ্ছে আমাদের এঙ্গেজমেন্টের প্রথম ইনভাইটেড কার্ড আপনাদের দিয়েই শুরু হোক। তার মতো ডক্টর পারভেজ তার কাছে আল্লাহর পাঠানো দূত, যার 2 বছরের চেষ্টায় আল্লাহ তাকে নতুন জীবন দান করেছে। পারভেজ আর সাইমা একে অপরের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসল। ডক্টর পারভেজ বলল, আমার দুর্ভাগ্য, কথা দুঃখের দিনেও ওর পাশে থাকলেও ও সুখের দিনে ওর পাশে থাকা হয়তো আমার ভাগ্যে নেই। টিকিট কাটা হয়ে গেছে, কাল আমাদের ফ্লাইট, আমাদের চলে যেতে হবে। স্পর্শ হেসে বলল, টিকিট ক্যান্সেল করে দিন, বিয়ে পর্যন্ত আপনাদের এখানেই থাকতে হবে। বিয়ের পর আমি নিজে আপনাদের টিকিট কেটে দেব। আমার কথা করে ইচ্ছে আপনারা আমাদের বিয়ে পর্যন্ত এখানেই থাকবেন, আর আপনাদের এখানেই থাকতে হবে। সাইমা মুস্কি হেসে বলল, বিয়ে কয়বার করবেন মিস্টার স্পর্শ? বিয়ে তো আগেই হয়ে গেছে। স্পর্শ মুস্কি হেসে বলল, শতবার বিয়ের বাঁধনে আমি ওকে বাঁধতে চাই। আপাতত না হয় 2 বারই থাক, পরের বার যখন হবে তখনও আপনাদের ইনভিটেশন কার্ড পাঠিয়ে দেওয়া হবে। স্পর্শ, পারভেজ আর সাইমা একসঙ্গে হেসে উঠল। স্পর্শ ব্যাগ থেকে টাকা খুলে টেবিলের উপর রাখলো। এতগুলো টাকা দেখে পারভেজ আর সাইমা একে অপরের দিকে তাকালো। পারভেজ বলল, এগুলো কি মিস্টার স্পর্শ? স্পর্শ বলল, আমার দেয়া গিফট আপনাদের জন্য। পারভেজ বলল, কিন্তু আমি এগুলো নিতে পারবো না। আপনি হাসপাতালে সব বিল মিটিয়ে দিন, তাতেই হবে। আমার আলাদা কোনো পারিশ্রমিক লাগবে না। স্পর্শ সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত ঢুকিয়ে পারভেজের দিকে তাকিয়ে বলল, কেন নেবেন না? অন্য কোনো রোগী হলে কি নিতেন না? ডক্টর পারভেজ চোখ নামিয়ে নিল। সাইমাও চোখ নামিয়ে নিল। স্পর্শ পকেটে হাত ঢুকিয়ে রেখেই বলল, আমি সব জানি, সাজিদ আমাকে সব বলেছে। আসলে কি বলুন তো, এই মেয়েটা আমার জীবনে আসার আগে আমার কাছে ভালোবাসা মানেই ছিল বিশ্বাসঘাতকতা, স্বার্থপরতা। কিন্তু এখন আমি ভালোবাসার মানে জানি। ভালোবাসা শুধুই ভালোবাসা, তার আর কোনো নাম নেই। হ্যাঁ, আগে আমি কথাকে নিয়ে অনেক জেলাস হতাম, কিন্তু এখন আর হই না, কারণ আমি বুঝতে পেরে গেছি এই মেয়েটা শুধু আমার জন্যই জন্মেছে। মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথেই থাকবে। তাহলে ওকে নিয়ে আমার কিসের ভয়? আর ওকে যারা ভালোবেসেছে তারা তো নিঃস্বার্থভাবে ওকে ভালোবেসেছে। তাদের নিঃস্বার্থ ভালোবাসার জন্য হয়তো আমার ভালোবাসা জয়ী হয়ে গিয়েছে। আর বাকি রইল এই টাকা, পারিশ্রমিকই হোক বা উপহার, এটা আপনার প্রাপ্য। আমি আমার কথাকে কারো কাছে ঋণী রাখতে চাই না। স্পর্শ ব্যাগটা হাতে নিয়ে আবারও তাদের দিকে তাকিয়ে বলল, আমাকে যেতে হবে, অনেক কাজ বাকি আছে। টিকিটটা কিন্তু অবশ্যই ক্যান্সেল করতে হবে, আপনাদের ছাড়া পুরো অনুষ্ঠানটাই অপূর্ণ থেকে যাবে। পারভেজ মুখে হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে, আমরা যাব। স্পর্শ খুশি হলো। পারভেজ আর সাইমার কাছ থেকে বিদায় নিয়ে এসে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারটাকে বেছে নেওয়া হয়েছে স্পর্শ আর কথার এঙ্গেজমেন্ট দিনটাকে। আলাদা একটা উৎসব মুখর আমেজ বিরাজ করছে স্পর্শ আর কথার পরিবারের কাছে। 2 পরিবারের কাছে বিয়েটা পরিষ্কার হলেও তাদের আনন্দ পালনে যেন বিন্দুমাত্র কমতি নেই। স্পর্শের পরিবার জোর আয়োজনে নতুন বউ বরণের প্রস্তুতিতে লেগে রয়েছে। যে মেয়েটাকে এই বাড়িতে আনার জন্য এত কিছু, সে কয়েকদিন পরই এই বাড়িতে বরণ হয়ে আসবে। আর তার আসার প্রস্তুতিতে কোনো রকম কমতি রাখতে চায় না আনাফ শাহরিয়ার আর সুরভি। নিউ ইয়র্ক থেকে স্পর্শের ফুফি আদিবা শাহরিয়ার আর তার হাজব্যান্ডও চলে এসেছে। কথা আদিবা শাহরিয়ারকে ফোন করে আসতে বলতেই নিজের করা ভুলের জন্য অনুতপ্ত হয়ে ফোনে খুব কান্নাকাটি করেছিল আদিবা। কথা খুব ভালো করে বুঝতে পারলে স্পর্শ না বললে আদিবা কখনোই আসবে না। সুরভির কথা স্পর্শকে বুঝিয়ে বলতে সে আর অমাত করল না। নিজে ফোন করে আদিবা শাহরিয়ারকে তার বিয়েতে আসতে বলল। আর কোনো রাগ, অভিমান, অভিযোগ বাঁচিয়ে রাখতে চায় না সে তার মনে। ঠিক ভুল নিয়েই মানুষ, আর প্রিয় মানুষগুলোর ভুলগুলো ক্ষমা করে দিয়ে জীবনটাকে তাদের নিয়ে উপভোগ করতে চায় সে। জীবনের অনেকগুলো দিনই তো কেটে গেছে অভিমান আর অভিযোগে। একটু ছাড় দিলে হয়তো তার জীবনটা অন্য সবার মতো স্বাভাবিক জীবন হতো। তাই এবার ছাড় দিতে চায় সে। আর এই ছাড় দেওয়া হয়তো তার কথাকলির কাছ থেকেই শিখেছে। প্রতিশোধ আর ভালোবাসার মধ্যে কথা তো প্রতিশোধকে ছাড় দিয়ে ভালোবাসাটাকেই বেছে নিয়েছে। আর এই ভালোবাসার ফলে তাদের জীবনে দুর্গম পথগুলো পেরিয়ে এসে আজ তারা মিলনের জন্য অপেক্ষা করছে। রাখা কথার পাঠানো ইনভাইটেশন কার্ডটা হাতে নিয়ে বসে আছে। হয়তো ভাবছে যাদের জীবনটা তছনছ করতে সে একটু পিছপা হয়নি,
আজ তাদের জীবন গড়ার প্রথম ধাপের এত সুন্দর একটা আয়োজনে তার পা রাখাটা কি ঠিক হবে? রনি দূর থেকে দাঁড়িয়ে রাকার দিকে তাকিয়ে হাসল। বিদেশি বেশভূষ পাল্টে গ্রাম্য পরিবেশে গ্রামের একজন সাধারণ বধূ সেজে এই অজপাড়া গ্রামে দিন কাটাচ্ছে রাকা। এটাই তার ভুলের প্রায়শ্চিত্ত। এই কথা মনে করে ওই দিনই রাকা রনিকে বিয়ে করে নেয়। বিয়ে করে বাবা মায়ের কাছে গেলে রাকার পরিবার রনিকে মেনে নেয়নি, অপমান করে বের করে দেয় তাদের। রাকা অবশ্য জানতো তার বাবা মা তার সাথে এমনটাই করবে, কারণ স্বার্থপরার লোভ তো তাদের কাছ থেকে শিখেছে সে। অজপাড়া গ্রামের একজন মেম্বারের ছেলেকে কেনই বা মেনে নেবে তারা? স্পর্শের দেওয়া বাড়িতে রনি রাকাকে নিয়ে যেতে চাইলে রাকা সাপ সাপ মানা করে দিল সে ওই বাড়িতে যাবে না। আর রনিও যেন স্পর্শকে ওই বাড়ি গাড়ির টাকা পয়সা ফেরত দিয়ে দেয়। যেই বাড়ি গাড়ি টাকা পয়সার লোভ দেখিয়ে স্পর্শ রনিকে দিয়ে রাকার থেকে প্রতিশোধ নিয়েছে, সেই বাড়ি গাড়ি টাকা পয়সা ভোগ করে রাকা শান্তি পাবে না। রনিও চায়নি সেই বাড়ি গাড়ি টাকা পয়সা। রাকাকে পেয়ে তার জন্য সব কিছু পাওয়া হয়ে গেছে। রাকাকে নিয়ে নিজের অজপাড়া গ্রামেই কাটাতে চায় সে। মনের সব লোভ লালসা মুছে ফেলে নিজের বাবার মতো হতে চায় সে। শুনেছে সে বিষে বিষে নাকি বিষক্ষয় হয়। তার মনের বিষ আর রাকার মনের বিষ মিলিত হয়ে হয়তো দুজনের মনেরই বিষ ক্ষয় হবে একদিন। হ্যাঁ, হয়েছে বিষক্ষয়। এই 2 বছরের রাকা আর রনি বুঝতে পেরেছে ভালোবাসা শুধুই ভালোবাসা। এই ভালোবাসায় রাখতে নেই কোনো লোভ, হিংসা, স্বার্থপরতার প্রতিশোধ। রনি রাকার পাশে বসে তার হাত ধরে বলল, আমাদের যেতে হবে রাকা। কথা নিজে তোমাকে ইনভাইটেশন কার্ড দিয়ে পাঠিয়েছে, না গেলে খারাপ দেখাবে। রাকা মাথা নিচু করে বলল, কিন্তু আমি তো এই মেয়েটার সাথে অনেক খারাপ করেছি। আর স্পর্শ আমাকে দেখলে রেগে যাবে, অপমান করবে আমাকে। রনি বলল, না রাকা, এরকম কিছুই হবে না। তুমি এত কিছু না ভেবে তৈরি হয়ে নাও, আমাদের যেতে হবে। রাকাও আর কিছু বলল না। কথা আবারও এঙ্গেজমেন্টের ড্রেসটার উপর হাত বুলাচ্ছে। স্পর্শ নিজে পছন্দ করে তার জন্য শাওনের হাতে এই ড্রেস আর ডায়মন্ডের নেকলেস দিয়ে পাঠিয়েছে। তার সুন্দর পুরুষের ভালোবাসা মিশে আছে এই ড্রেসের মধ্যে। রিমি ঘরে ঢুকে দেখে কথা স্পর্শের পাঠানো ড্রেসটার দিকে তাকিয়ে আছে। রিমি কথার ধ্যান ভাঙিয়ে দুষ্টু হেসে বলল, মাত্র তো কয়দিন হলো আমার বন্ধুটা তোমার কাছেরা হয়েছে। কয়দিনের জন্য কাছে না পেয়ে এতটা মিস করছো আমার বন্ধুকে? আমার বন্ধুর জন্য এতটা পাগল কবে থেকে হলে? কথার ড্রেসটাতে হাত বুলিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, ওনার জন্য পাগল তো আমি সব সময় ছিলাম, কিন্তু ওনার পাগলামোর জন্য আমার পাগলামো চাপাই পড়ে গেল। মাহি পেছন থেকে কথা এসে কথাকে জড়িয়ে ধরে বলল, এখন সময় এসে গেছে পাগলামো দেখানোর। এতদিন তুই ওই পাগলটার পাগলামি সহ্য করেছিস, আর এখন ওই পাগলটা তোর পাগলামি সহ্য করবে। কেমন পাগলামি করবি বলতো ওই পাগলটার সাথে? কথা লজ্জা পেয়ে মাথা নুইয়ে লাজুক হাসল। রিমি মাহিকে উদ্দেশ্য করে বলল, আরে মাহি, কথা তো লজ্জা পাচ্ছে, যেন একেবারে নতুন বউ বরকে ভেবে যেভাবে লজ্জা পাই ঠিক সেভাবে। কথা মুখ ভেঙচি কেটে বলল, নতুন বউই তো, আমাদের মধ্যে এখনো এমন কিছু হয়নি যে আমরা পুরাতন হয়ে যাব। এই মানুষটা এমনই একজন মানুষ যে একই ঘরে একই বিছানায় থেকেও আমি কষ্ট পাবো বলে আমাকে একটু শক্ত করে হাতটা ধরেনি। যদি আমি ব্যথা পাই, নিজের বুকে শুইতে দিয়ে আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়তো। সকালে ঘুম থেকে উঠে আলতো করে আমার কপালে চুমু দিয়ে বিছানা থেকে উঠে পড়তো। অদ্ভুত ভালোবাসা ওনার। সেই ভালোবাসায় ছিল না কোনো চাওয়া বা পাওয়া। মায়ের পেছন থেকে কথাকে জড়িয়ে ধরে বলল, আরে ম্যাডাম, ওই সময় তো আপনি অসুস্থ ছিলেন, কিন্তু এখন তো আপনি সুস্থ। এখন কি উনি আপনাকে ছাড় দেবে? খরায় গন্ডায় সব কিছু আদায় করেই ছাড়বে। কথা বলল, উনি এখন আমাকে ছাড় দিলেও আমি ওনাকে ছাড় দিব না। কড়ায় গন্ডায় আমি ওনার কাছ থেকে সবকিছু আদায় করে ছাড়বো। মাহি আর রিমি মাথায় হাত দিয়ে হাঁ করে কথার দিকে তাকিয়ে আছে। ওই নির্লজ্জটার সাথে থেকে থেকে তাদের বন্ধুটাও তো নির্লজ্জ হয়ে গেছে। কথা তাদের দেখে হেসে উঠল। মাহি আর রিমিও কথার সাথে সাথে হেসে উঠল। ঠিক তখনই ঘরে হুড়মুড়িয়ে তুলি ঢুকলো। তাদের তাড়া দিয়ে বলল, সব কিছু সঙ্গে নিয়ে নাও, স্পর্শ ভাইয়া গাড়ি পাঠিয়েছে। আমাদের স্পর্শ ভাইয়া অ্যাপয়েন্টমেন্ট করে রাখা পার্লারে যেতে হবে। কথা বলল, আমি পার্লারে যাব না, আমার পার্লারে সাজতে ভালো লাগে না। অনেকদিন পর নিজেকে সাজাবো আমি, তাই নিজেই নিজের মনের মতো করে সাজবো। সবাই জানে কথা ভারী মেকআপ পছন্দ করে না, কিন্তু স্পর্শ তো পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেছে। আর কথা না গেলে তো কারোরই যাওয়া হবে না।
তাই সবাই এক প্রকার টেনে টুনেই কথাকে নিচে নিয়ে গেল। কথাকে টানাটানি করতে দেখে বাড়ির সবাই তাদের দিকে তাকিয়ে আছে। আফিফা এগিয়ে এসে বলল, কি হয়েছে? তোরা এভাবে ওকে টানাটানি করছিস কেন? রিমি বলল, দেখো না মা, স্পর্শ আমাদের সবার জন্য পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে, কিন্তু কথা বলছে সে নাকি পার্লারে যাবে না। ও না গেলে আমরা কি করে যাব বলো? অনুষ্ঠানটাই তো ওর জন্য। সবাই হাসছে। আফিফা মেয়ের গালে এক হাত রেখে বলল, জানা মা, সুন্দর করে সেজে আয়। কতদিন তোর সাজ দেখি না। তুই সেজে এসে আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখবি, আর আমি পেছন থেকে বলবো, এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে লাভ নেই। আমার মেয়ের কোনো খুঁত খুঁজে পাবি না। কথার চোখ ছলছল করে উঠল। সে মাকে জড়িয়ে ধরল। আফিফার চোখেও পানি চলে এলো, কিন্তু দুজনেই চোখের পানি সামলে নিল। আজ এই খুশির দিনে চোখে পানি আনতে চায় না কেউ। জমির মাহমুদ বলল, ওকে ছেড়ে দাও বড় বৌমা, ওদের সাথে গিয়ে সেজে আসুক। তুলি বলল, দাদু আমরা কিন্তু সাজ সেজে আর বাড়িতে আসবো না। স্পর্শ ভাইয়া বলে দিয়েছে পার্লার থেকে সোজা কথাকে নিয়ে ওই বাড়িতে চলে যেতে। সাজ্জাদ বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাও তোদের জন্য অপেক্ষা করব না, ওই বাড়িতেই তোদের সাথে আবার দেখা হবে। সাজ্জাদ রিমির কাছে এগিয়ে গিয়ে আস্তে করে তার কানের কাছে মুখ নিয়ে বলল, ম্যাডাম আপনি একটু লাফালাফিটা কম করুন। 5 মাসের প্রেগনেন্ট আপনি, ভুলে গেছেন নাকি? এত লাফালাফি করলে চলবে? রিমি হেসে বলল, কি করব, প্রিয় বন্ধুর বিয়ে, তাও আবার আমার একমাত্র ননদের সাথে। আমার তো খুব খুশি লাগছে। সাজ্জাদ বলল, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু তারপরও নিজেদেরকে খেয়াল রাখতে হবে। রিমি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, রাখবো তো। রিমি 5 মাসের প্রেগনেন্ট। রিমির প্রথম প্রেগনেন্সির খবর শুনে বাড়ির সবাই খুব খুশি হয়েছিল। সাজ্জাদ এতটাই খুশি হয়েছিল যে খুশিতে তার চোখে পানি চলে এসেছিল। সাজ্জাদ খুব খেয়াল রাখে রিমির, সাথে বাড়ির সবাই তাকে চোখে চোখে রাখে। কোনো কাজই করতে দেয় না রিমিকে। কিছু একটা করতে গেলে পুরো বাড়ি তার পেছনে লেগে যায়। ওদিকে আফিফার রান্নাঘর থেকে 1 গ্লাস দুধ নিয়ে এলো। মেয়েটা মাত্রই এত বড় একটা অসুখ থেকে উঠেছে। এত সব ঝুট ঝামেলায় মেয়েটার কখন না আবার খাওয়া হয়। মায়ের মন তাই কথাকে এক প্রকার জোর করেই 1 গ্লাস দুধ খাইয়ে দিল। স্পর্শ বাড়িতে থাকতে কথাকে কোনো কিছু নিয়ে জোর করতে হতো না। ওর চোখ দেখেই কথা কোনো বাক্য প্রয়োগ না করেই খেয়ে ফেলতো। কিন্তু স্পর্শ মাত্র কয়েকদিন হয়েছে ও বাড়িতে গিয়ে থাকছে। স্পর্শ যাওয়ার পরই যেন কথার আদরের স্বভাব বেড়ে গেছে। জোর করে আদর করে করে না খাওয়ালে যেন খেতেই চায় না। তুলির কোল ফাঁকা দেখে সায়রা তুলিকে জিজ্ঞেস করলো, কি রে তুলি, তুষার কোথায়? ওকে কার কাছে রেখে এসেছিস? তুলি বলল, ওকে মিলির কাজ দিয়ে নিয়ে এসেছি খালামণি। মিলি ওকে বলে দিয়েছে আজ থেকে কথার বিয়ে পর্যন্ত তুই ওর মা। খাওয়া আর ঘুম বাদে ওর বাকি সব যাবতীয় কাজ তোকেই সামলাতে হবে। সাজিদ বলে উঠল, বুঝলাম না মা, ছেলে কোলে থাকলে তুমি সাজি সামলাবে নাকি ছেলেই সামলাবে? তাই ছেলেই বাদ দিয়ে দিয়েছো? হ্যাঁ, তোরা মেয়েরা পারিসও বটে। তুলি মুখ ভার করে বলল, এভাবে বলো না সাজিদ ভাইয়া, আমার ছেলে আমার প্রাণ। মিলিকে তো মাত্র কটা দিনের জন্য ওর মা হতে বলেছি, তারপর তো আমিই আবার ওর আগের মা হয়ে যাব। সবাই একসঙ্গে হেসে উঠল। 1 বছর হয়েছে তুলিয়া শাওনের ঘর আলো করে তাদের ছেলে এসেছে। তাদের ছেলের নাম রাখা হয়েছে তুষার। তুলিয়া শাওনের সাথে মিলিয়ে কথাই তাদের ছেলের নাম রেখেছিল তুষার। কথা, তুলি, মাহি আর রিমি সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে গেল। গাড়ি এসে থামলা স্পর্শের অ্যাপয়েন্টমেন্ট করে রাখা পার্লারের সামনে। কিন্তু কথার মেকআপ করতে গিয়ে মেকআপ আর্টিস্টের কাছে স্পর্শের বলা কথাগুলো শুনে তো কথার চক্ষু চড়ক গাছ। স্পর্শ নিজে পার্সোনালিভাবে কথার জন্য মেকআপের সীমানা তৈরি করে দিয়েছে। মেকআপ আর্টিস্টকে বলে দেওয়া হয়েছে তার বানানো রুলস মেনেই যাতে তার বউকে সাজানো হয়। তার বানানো রুলসগুলো হচ্ছে বেশি মেকআপের প্রয়োজন নেই, কোনোভাবেই যেন আর্টিফিশিয়াল কিছু ব্যবহার করে কথার ন্যাচারালিটি নষ্ট না করা হয়। খুব সামান্য এবং সিম্পল একটা মেকআপ আর লুক যেন তাকে দেওয়া হয়। আর এই পার্লারে মেকআপ নিয়ে যদি কথার মুখে একটা ব্রণও ওঠে তাহলে এর জন্য এই পার্লারের মালিককে সেই দায়ভার গ্রহণ করতে হবে। মেকআপ আর্টিস্টের কথা শুনে কথা ঠোঁট টিপে হাসছে। সে তো তার পাগল বরটাকে খুব ভালো করেই জানে, তার কাছে এসব আর নতুন কি। কিন্তু তার বেশি লজ্জা লাগছে আশেপাশে সবাই স্পর্শকে জড়িয়ে কথার প্রতি এতটা ভালোবাসার কথা শুনে খুব হাসাহাসি করছে। রিমি, মাহি আর তুলি পাশে থেকে ঠোঁট টিপে হাসছে। অবশেষে স্পর্শের বলা রুলস মেনেই কথাকে খুব সিম্পল একটা মেকওভার দেওয়া হয়েছে।
কথা সাদা ড্রেসের সাথে মিলিয়ে হালকা আই মেকআপ, ড্রেসটা সাদা হলেও বেশ গর্জিয়াস, তাই আউটফিটের সাথে যেন ম্যাচ করে। তাই ঠোঁটে মেরুন শেডের লিপস্টিক, মুখে আর কোনো সাজ নেই। কাজ সমান চুলগুলোতে পার্লের ক্রাউন পরিয়ে দেওয়া হয়েছে, গলায় ডায়মন্ডের নেকলেস, কানে সেই নেকলেসের দুল, হাতে ব্রেসলেট। ব্যাস, কথার সাজ কমপ্লিট। এঙ্গেজমেন্ট তার হলেও হালকা সাজের জন্য সবার আগে তার সাজ কমপ্লিট হয়ে গিয়েছে। কথা অবশ্য এতে বেশ খুশি, কেননা তার কোনো কালে এসব ভারী সাজসজ্জা পছন্দ নয়। দুটি ভিন্ন মানুষ, কিন্তু তারা যেন একই সত্তা। এসব ভাবতেই কথা ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। সে আবারও আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। তার এই মুহূর্তে স্পর্শের রিয়াকশনের কথা চিন্তা করে খুব লজ্জা লাগছে। এতদিন পর সে সেজেছে, তাও আবার স্পর্শের পছন্দ মতো। স্পর্শ কী করবে? তাকে এমন রূপে দেখে তার কতটুকু ভালো লাগবে? কথা মাথা নিচু করে লাজুক হাসছে। সবার সাজ শেষে পার্লারের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে সবাই উঠে গেল। গাড়ি চলল স্পর্শের বাড়ির উদ্দেশ্যে, কারণ এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের আয়োজন ওই বাড়িতেই করা হয়েছে। পুরো বাড়ি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে সাজানো হয়েছে। অর্কিড আর সাদা গোলাপের সব কিছু ডেকোরেশন করা হয়েছে। কালো আর সাদা কালার থিমের সাথে ভিন্ন রঙের অর্কিডগুলো যেন পরিবেশটাকে আরও সৌন্দর্যে পরিপূর্ণ করছে। আর তার সাথে তো আছেই নানা রকম উজ্জ্বল আলোর ব্যবস্থা। এঙ্গেজমেন্টের কাপল সাজবে হোয়াইট ড্রেসে আর বাকি সবাই ব্ল্যাক ড্রেসে। সবাই ব্ল্যাক কালারের ড্রেস পরে এঙ্গেজমেন্টের কপতির জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সবার চোখ পড়ল সিঁড়ির দিকে। এক হাত পকেটে ঢুকিয়ে আর এক হাত ঠায় ঠিক করতে করতে মুখে উজ্জ্বল হাসি ফুটিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে স্পর্শ। স্টাইলিশ ফুল হোয়াইট শুটে স্পর্শকে বড্ড হ্যান্ডসাম দেখাচ্ছে। ফর্সা শরীরে সাদা রংটা যেন আরও ফুটে উঠেছে। সাথে পায়ে ব্ল্যাক শু, চোপার্ডে সিলভার ওয়াচ। কেটে ফেলা চুলগুলো এখন বড় হয়েছে। সেই চুলগুলো স্টাইলিশ কাটে জেল দিয়ে পুরো চুলগুলো সেট করে নিয়েছে। স্মুথ আর ক্লিন শেপ করা মুখে উজ্জ্বল হাসি ফুটিয়ে নিচে নেমে এলো স্পর্শ। শাওন, সাজিদ, সাজ্জাদ আর পারভেজের সাথে বুক মিলিয়ে নিল। স্পর্শকে দেখে সুরভি ছেলের দিকে এগিয়ে গেল। ছেলের গালে দুহাত দিয়ে মাথাটা নিচু করে কপালে স্নেহের চুমু দিয়ে বলল, আমার বাবাটাকে রাজপুত্র লাগছে। স্পর্শ মুখে হাসি ফুটিয়ে বলল, শুধু আজকেই লাগছে, অন্য কোনো দিন লাগে না বুঝি? সুরভি হেসে বলল, সব সময় লাগে। স্পর্শ মাকে জড়িয়ে ধরে হাসলো। ঠিক তখনই কথার গাড়ি এসে থামলো বাড়ির সামনে। গাড়ি আসার শব্দ পেয়ে স্পর্শ সদর দরজার দিকে তাকিয়ে তার ঠোঁটের হাসিটা আরও উজ্জ্বল হয়ে উঠল। দ্রুত পায়ে এগিয়ে গেল সদর দরজার দিকে। বাকি গেস্টরা বাদে কথার বাড়ির সবাই আর স্পর্শের বাড়ির সবাই এগিয়ে গেল তার পেছন পেছন। স্পর্শ গাড়ির সামনে গিয়ে কথার হাত ধরে তাকে গাড়ি থেকে নামালো। স্পর্শ কেবল নিষ্পলকভাবে তাকিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে, যে কিনা স্পর্শের হৃদয়ের পুরোখানি জায়গা দখল করে আছে। স্পর্শের অস্তিত্বে মিশে যাওয়া এই মেয়েটার প্রেমে যেন সে বারবার পড়ে, যেমনটা এখনও পড়ছে। আবারও যেন এই মেয়েটার প্রেমে পড়ে গেল সে। কে বলে পুরুষ মানুষ কখনো এক নারীতে সন্তুষ্ট থাকতে পারে না? যে পুরুষ মন থেকে কোনো নারীর প্রতি আসক্ত হয় তার চোখে বাকি সব অর্থহীন। হাজারো সৌন্দর্যের মধ্যে তার চোখে কেবল একজনের জন্যই মুগ্ধতা বিরাজ করে। সত্যিকার অর্থে কাউকে ভালোবাসলে কখনো অন্যদিকে চোখ দেওয়া যায় না। ইনফ্যাক্ট সে হাজার চাইলেও অন্যদিকে চোখ ফেরাতে পারবে না। বারবার সেই নারীই কেবল তার শয়নের স্বপ্নে চলে আসবে, তার কাছেই ছুটে যেতে মন চাইবে। শুধু একবার নয়, বারবার, প্রতিবার। স্পর্শ সেই এক নারীতে আসক্ত পুরুষদের মধ্যে একজন। সে কেবল তার কথাগুলিতেই স্থির। কেন সে চেয়েও নিজের দৃষ্টি ফিরাতে পারছে না। স্পর্শ শুকনো ঢুক গেল। এতক্ষণ মুগ্ধতায় ঘিরে থাকলো, এখন সে ক্রমশ কথার নেশা আসক্ত হয়ে পড়ছে। ভয়ঙ্কর এক নেশা, যে নেশার মায়াজাল থেকে কথা ব্যতীত আর কেউ তাকে উদ্ধার করতে পারবে না। স্পর্শ মুগ্ধ চোখে কথাকে উপর থেকে নিচ পর্যন্ত পরখ করতে লাগলো। সবার কাছে সাদা বারবি গাউনে কথাকে সাদা পরে লাগছে, কিন্তু একমাত্র স্পর্শের কাছেই কথাকে তার প্রাণঘাতী রমণী মনে হচ্ছে। ভয়ঙ্কর প্রাণনাশী এক রমণী, যেখানে স্পর্শকে পুরোপুরি জ্বালিয়ে দিচ্ছে। কথাও তাকিয়েছে তার সুন্দর পুরুষের দিকে। চোখে মুখে মুহূর্তে এক ঝাঁক মুগ্ধতা এসে ভিড় করলো তার সামনে। দাঁড়ানো এই অসম্ভব সুন্দর চেহারার অধিকারী সুদর্শন যুবকটি তার একান্ত ব্যক্তিগত, তার সবচেয়ে কাছের মানুষ, তার বর, যার নাম দিয়েছে সে সুন্দর পুরুষ। সাদাই কি সে তার বরটাকে সুন্দর পুরুষ বলে ডাকে? নিজের মনে এসব ভেবে কথা মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসলো। তার অবাধ্য মনের ভীষণ ইচ্ছে হচ্ছে তার সুন্দর পুরুষকে প্রাণ ভরে দেখতে, কিন্তু এত লোকের ভিড়ে এই দৃশ্যটা খুব লজ্জাজনক হবে তার জন্য। তাই কথা মাথা নুইয়ে নিল। স্পর্শ কথার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে পরম মুগ্ধতার সুরে বলে উঠল, সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। প্রাণ পাখি, তুমি এক কথায় প্রাণনাশী, আমার ভয়ঙ্কর প্রাণঘাতী রমণী।
স্পর্শের নেশাক্ত কণ্ঠই বলে দিচ্ছে নেশা ধরেছে স্পর্শের, ভয়ঙ্কর নেশা। সবার সামনে স্পর্শের এভাবে তাকিয়ে থাকা দেখে কথা লজ্জায় মাথা নিচু করে নিল। পাশে থেকে শাওন বলে উঠল, ভাই এভাবে যদি তাকিয়ে থাকিস তাহলে আরজেকে এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে হবে না। স্পর্শ হেসে তার চোখ সরিয়ে নিল। কথা যেন এবার আরও লজ্জা পেয়ে গেল। এতক্ষণ দিনক্ষণ বলে প্রেমে মত্ত ছিল দুজন, এখন সবার ঠোঁট টিপে হাসা দেখে স্পর্শও ঠোঁট টিপে হাসছে। অপরদিকে কথা সম্ভব হলে এখান থেকে দৌড়ে পালাতো। ইস কি লজ্জা। বড়রাও একে অপরের দিকে তাকিয়ে হেসে এখান থেকে প্রস্থান করলো। স্পর্শ কথার দিকে হাত বাড়িয়ে দিল। কথা এক পলক তাকিয়ে তার হাতে নিজের হাত রাখলো, আর সাথে সাথে স্পর্শ কথার হাতে শক্ত করে চাপ দিল। কথা চোখ রাঙিয়ে স্পর্শের দিকে তাকালো। কথার চোখ রাঙানো দেখে স্পর্শ হাসছে। স্পর্শ তার প্রাণ পাখির হাত ধরে লাল গালিচার উপর দিয়ে তাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। কথা এক পলকে পুরো বাড়িটা দেখে নিল। মুগ্ধতায় তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সে মুগ্ধতায় ভরা দৃষ্টি নিয়ে পাশে থেকে স্পর্শের দিকে তাকালো। স্পর্শের মুখে তৃপ্তির হাসি। স্পর্শ তাকে নিয়ে সোজা স্টেজে উঠে গেল। শাওন স্টেজে উঠে স্পর্শের দিকে রিংয়ের বক্সটা হাতে দিয়ে স্টেজ থেকে নেমে পড়ল। স্পর্শ বক্স থেকে আংটিটা বের করে এক পলক কথার দিকে তাকিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। কথার হাতটা টেনে তার অনামিক আঙ্গুলে খুব যত্নে রিংটা পরিয়ে দিল। সাথে সাথে চারপাশ থেকে করতালের আওয়াজ কানে আসতে লাগলো। কথা নিজের আঙ্গুলে জায়গা করে নেওয়া আংটিটার দিকে তাকালো। পর মুহূর্তে লজ্জা বলে অশ্রুসিক্ত চোখে সে স্পর্শের দিকে তাকালো। স্পর্শ মিষ্টি হাসছে। কথা এবার ডান হাতটা দিয়ে বাম হাতটা বুকে জড়িয়ে ধরল। তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে সুখের অশ্রুজল। হ্যাঁ, আংটিটা দেখে কথা চোখ দিয়ে পানি পড়ছে। এই আংটিটা হচ্ছে সেই আংটিটা যেটা তাদের ভালোবাসার প্রথম সাক্ষী। এই আংটিটা হচ্ছে সেই আংটিটা যেটা ধারা কথা বুঝতে পেরেছিল স্পর্শ তাকে ভালোবাসে। এই আংটিটা হচ্ছে সেই আংটিটা যেটা দিয়ে স্পর্শ প্রথম তাকে প্রপোজ করেছিল। এই আংটিটা হচ্ছে সেই আংটিটা যেটা স্পর্শের নেওয়া প্রতিশোধের আগুনে পুড়ে কথার আগে ঘৃণায় তার আঙুল থেকে খুলে ফেলে রেখে এসেছিল অফিসে। কই, এতদিন তো এই আংটিটার কথা স্পর্শ একবারও বলেনি। স্পর্শ তো এতদিন তার সাথেই ছিল, একবারও তো কথার হাতে আংটিটা পরিয়ে দেয়নি। কথা তো ভুলেই গিয়েছিল এই আংটিটার কথা। তাহলে কি স্পর্শের মনে আগে থেকেই ছিল সেইভাবেই তাকে এই আংটিটা পরিয়ে দিবে? কথাকে ইমোশনাল হতে দেখে স্পর্শ হাসলো। ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে উপস্থিত সবার সামনেই কথার গালে এসে একাত রেখে বলল, এই আংটি আমার কাছে অনেক দামি কথাগুলি। এই আংটিটা তুমি অনেকবার হাত থেকে খুলে ফেলেছো, কিন্তু আর এই আংটিটা খুলবে না তুমি। আমি তোমাকে খুলতে দিব না। সারা জীবন তোমার হাতে এই আংটিটা আমি দেখতে চাই। এই কথা বলে স্পর্শ সবকিছু ভুলে তার প্রাণ পাখির কপালে তার ঠোঁট ছুঁয়ে দিল। তাদেরকে এই অবস্থায় দেখে বন্ধুবান্ধবগুলো মুহূর্তেই সিটি বাজাতে শুরু করলো, আর বড়রা এবার দৃষ্টি ঘুরিয়ে নিঃশব্দে হাসছে। এবার রিমি উঠে গেল স্টেজে। কথার হাতে আংটির বক্সটা দিয়ে সেও স্টেজ থেকে নেমে পড়ল। কথা বক্স থেকে আংটিটা বের করে স্পর্শের হাতে আংটিটা পরিয়ে দিল। নির্লজ্জ স্পর্শ কথার দিকে নেশাক্ত চোখে তাকিয়ে কথার পরিয়ে দেওয়া তার হাতের আংটিটাতে চুমু খেলো। আবারও একবার চারপাশ থেকে যুব সমাজের হাসির রোল পড়ে গেল, আর বরাবরের মতোই কথা লজ্জায় চুপসে গেল। এঙ্গেজমেন্ট শেষে কথার স্পর্শ স্টেজ থেকে নিচে নেমে এলো। রাকা আর রনি তাদের দিকে এগিয়ে এলো। স্পর্শকে দেখে রাকা কিছুটা ভয়ে ভয়ে তাদের দিকে এগিয়ে এলো। রাকা আর রনিকে দেখে স্পর্শ ভুরু কুঁচকে কথার দিকে তাকালো। স্পর্শ খুব ভালো করে বুঝতে পেরেছে কথাই তাদের ইনভাইট করেছে। কথা চোখে ইশারা করে স্পর্শকে শান্ত থাকতে বলল। রাকা আর রনি তাদের কাছে আসতেই কথা মুখে হাসি ফুটিয়ে বলল, রাকা, তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি। রাকা মাথা নিচু করে বলল, আমি এই মুখ তোমাদের আর দেখাতে চাই না কথা, কিন্তু কথা রাকাকে আর কিছু বলতে না দিয়ে তার হাত ধরে বলল, রাকা, যা হয়েছে সবকিছু ভুলে যাও। আল্লাহ আমাকে নতুন এক জীবন দান করেছে। এই জীবনে আমি কারোর উপর কোনো রাগ রাখতে চাই না, না ঘৃণা আর না কোনো প্রতিশোধ। এই কথা বলে কথা স্পর্শের দিকে তাকালো। স্পর্শও তাকে চোখে ইশারা দিয়ে তার কথায় সম্মতি জানালো। সমবয়সীদের অনুরোধে এবার সবাই ড্যান্স পার্টিতে সামিল হয়েছে। কথার ইচ্ছে না থাকলেও স্পর্শের জড়াজড়িতে তাকেও এখন কাপল ড্যান্স করতে হবে। বড়রা আপাতত খাবারের সাইডে বিজি। এমন ইয়াংদের দুষ্টমির মাঝে নিজেরা থেকে অযথা লজ্জা পাবার মানে হয় না, তাই তারাও নিজেদের অজুহাতে কেটে পড়েছে। মিউজিক চালানো হলো। যে যার পার্টনার নিয়ে হাজির। মাহিয়ার সাজিদ ড্যান্স করছে, আর ড্যান্সের ফাঁকে ফাঁকে ফিসফিসিয়ে প্রেম আলাপও করে যাচ্ছে। শাওন আর তুলিয়া সদ্য বিবাহিত কাপলদের মতো প্রেম জমাচ্ছে। দেখে বোঝার উপায় নেই তাদের 1 বছরের একটা ছেলে আছে। ওদিকে সাজ্জাদ ড্যান্সের ফাঁকে রিমির সাথে বারবার দুষ্টমি করছে, আর রিমি চোখ গরম করে তাকাচ্ছে। আবার পর মুহূর্তে সাজ্জাদের অসভ্য ছাউনির সামনে টিকতে না পেরে তার বুকে মুখ গুচ্ছে। পারভেজ আর সাইমাও যোগ নিয়েছে এই কাপল ড্যান্সে।
দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা জুটি। রাকা আর রনিও আছে তাদের দলে। এই সব কাপলদের মাঝে খুবই আলাদা আর অসম্ভব সুন্দর দেখাচ্ছে এঙ্গেজমেন্টের কাপলকে। এতগুলো ব্ল্যাক ড্রেসের মাঝখানে তাদের দুজনের হোয়াইট ড্রেসটা অসম্ভব ফুটে উঠেছে। স্পর্শ কথাকে কাছে টেনে তার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। থুতনিতে ধরে কথার মুখটা উঁচু করে তাকে ঘুরিয়ে ড্যান্সের স্টেপ করে নিল। স্পর্শ এবার আচমকায় কথার কোমরের একটু উপরে নিজের দুহাত দিয়ে তাকে উপরে তুলে নিল। কথা কিছুটা ভয় পেলেও পরমুহূর্তে স্পর্শের গলা জড়িয়ে ধরল। স্পর্শ তাকে নিয়ে ঘুরতেই সে প্রজাপতির ডানার ন্যায় নিজের দুহাত প্রসারিত করে দিল। কয়েক মুহূর্ত অতিবাহিত হবার পর স্পর্শ তাকে নিজের সাথে মিশিয়ে ধীরে ধীরে নিচে নামালো। নিচে নামতেই কথা চোখ পড়ল স্পর্শের নেশাক্ত চোখের দিকে। চোখে চোখ রাখতেই কেঁপে উঠল কথা। সে দ্রুত সরে যেতে চাইলে স্পর্শ পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। ড্যান্সের সময় উজ্জ্বল আলোগুলো সব নিভিয়ে দেওয়া হয়েছিল, শুধু জ্বলছিল মৃদু আলোর কিছু মাতাল করা আলো। সেই আলোতে খুব একটা খেয়াল না করলে অপর পাশের লোকের কর্মকাণ্ড স্পষ্ট দেখা যাবে না। সেই সুযোগে স্পর্শ কথার সাথে দুষ্টমি করতে এক চুলো ছাড় দিচ্ছে না। পেছন থেকে কথার গলায় মুখ ডুবিয়ে দিল। স্পর্শের গরম শ্বাস কথার গলায় পড়ছে আর কথা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। স্পর্শের এই দুষ্টমি থেকে রেহাই পাওয়ার জন্য কথা কোনোভাবে তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দুহাতে নিজের গাউনটা উঁচিয়ে ধরে দৌড়ে চলে গেল। স্পর্শ তার যাওয়ার দিকে তাকিয়ে হাসলো। কথা ড্রয়িং রুমের এক কোনায় পর্দার আড়ালে এসে স্পর্শের দুষ্টমিগুলো মনে করে জোরে নিঃশ্বাস ফেলছে। ঠিক তখন একটা শক্তিশালী বাহুর হেঁচকা টানে কথা তার সে প্রশস্ত বুকে গিয়ে ঠেকল। কথা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, মুখ তুলছে না। সে খুব ভালো করে বুঝতে পারছে এটা তার সুন্দর পুরুষ ছাড়া আর কেউ নাই, কারণ এই শরীরের ঘ্রাণটা যে তার বড্ড চেনা। স্পর্শ কথার থুতনিতে ধরে তার মুখটা উঁচিয়ে ধরে তার কাপা কাপা ঠোঁটের দিকে নেশাক্ত চোখে তাকালো। ইচ্ছে করছে এই ঠোঁট জোড়াকে নিজের ঠোঁটের দখলে নিয়ে যেতে। সেই কাজটাই হাসিল করতে কথার ঠোঁটের দিকে নিজের ঠোঁট দুটো এগিয়ে নিয়ে যেতেই ঠিক তখনই রুমের লাইট জ্বলে উঠল। আর এই কাজটা করেছে আর কেউ নয়, তার প্রাণপ্রিয় বন্ধু নামের শত্রু শাওন। শাওন লাইট জ্বালিয়ে কথার স্পর্শের পেছনে এসে দাঁড়িয়ে আছে। শাওনকে দেখে কথা স্পর্শকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে নিচে এখান থেকে দ্রুত প্রস্থান করল। স্পর্শ রাগে গজগজ করতে করতে শাওনের দিকে তেড়ে এসে পড়ল। এটা কি করলি তুই? ঠিক এই সময়ে তোর লাইটটা না অন করলেই কি হতো না? শাওন হেসে বলল, বিবাহিত হয়েও যখন আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস, তখন বিয়ে হওয়ার আগে পর্যন্ত তোকে একটা লাইন মাফিক চলতে হবে। স্পর্শ খেপে গিয়ে বলল, লাইন দেখানো হচ্ছে আমাকে, তাই না? আমার বিয়ে করা বউয়ের সাথে লাইন মেনে চলতে হবে আমাকে? এই কথা বলে স্পর্শ শাওনের দিকে তেড়ে গেল। শাওনও নিজের যান বাঁচাতে দৌড় দিল। ডিনার শেষে আবার সবাই বসে পড়ল আড্ডায়। স্পর্শ গিটার নিয়ে বসেছে, কিন্তু আজ সবাই স্পর্শের একার গান শুনতে চায় না, সাথে কথার গানও শুনতে চায় তারা। কথা বারবার না করছে, তার এক কথা সে গান গাইবে না। পাশে বসে স্পর্শ নিঃশব্দে হাসছে, কিন্তু কথা যখন কোনোভাবেই রাজি হতে নারাজ তখন স্পর্শ কথার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। কথার দিকে তাকিয়ে ইশারায় তাকে আশ্বস্ত করলো। এবার কথার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। সে বুঝতে পারছে স্পর্শ চায় সে তার সাথে গান করুক। কথা গান গাইতে খুব ভালোবাসে, তার গানের গলা সুন্দর, কিন্তু স্পর্শের মতো গিটারের সুরের সাথে তাল মিলিয়ে সে কখনো গান গায়নি। আর ডুয়েট গান তো নয়। কথার কিছুটা ভয় করছে। স্পর্শ বুঝতে পারছে কথা ভয় পাচ্ছে। স্পর্শ কথার দিকে তাকিয়ে হাসলো, অতঃপর গিটার হাতে তুলে নিয়ে কথার দিকে তাকিয়ে সুর তুলল। অন্ধকার ঘরে কাগজে টুকরো ছিঁড়ে কেটে যায় আমার সময়। তুমি গেছো চলে, যাওনি বিস্মৃতির তলে, যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়। जाने दिल में कब से है तू, जब से मैं हूँ तब से ही तू, मुझको मेरी रब की कसम, यारा रब से पहले ही तू। রেখে দিলাম তোমায় আমার হৃদয় গভীরে, তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে। আমি রয়েছি তোমার অপেক্ষায়। নিকশ কালো এ আধারে
স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জালি আলো, তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু তো হাতে আঁকড়ে ধরে। কেন এত হারাবার ভয়, কেন এত সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। কেন এত হারাবার ভয়, কেন মনে সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। শুধু তোরে প্রাণ ভরে ভালোবাসবো, শুধু তোরে ভালোবেসে এই বুকে জড়াবো, শুধু তোরে প্রাণ ভরে ভালোবাসবো, শুধু তোরে ভালোবেসে এই বুকে জড়াবো। লা 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 লা। ভালোবেসে তোরে দূরে হারাবো, সে তো হবার নয়। গান শেষ হতেই একসাথে করতালির আওয়াজ ভাসতে লাগলো। সবাই জোরে জোরে সিটি বাজিয়ে কাপল যুগলকে উৎসাহ দিচ্ছে। অনেক রাত হয়ে গেছে, গেস্টরা সবাই চলে গেছে, শুধু রয়ে গেছে মাহমুদ পরিবার। এবার তাদেরও বিদায় নেওয়ার পালা। স্পর্শ কথাকে আলাদা টেনে নিয়ে তার গালে দুহাত রেখে বলল, পাখি বাসায় পৌঁছে আমাকে নক করবে। সারাদিন অনেক ধকল গিয়েছে, তাই রাতে আর কল দিব না। লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়বে, একদম রাত জাগবে না। কথা মাথা নেড়ে হ্যাঁ বলল। স্পর্শ আবারও বলল, আর হ্যাঁ, কাল বিকেলে রেডি হয়ে থাকবে, তোমার চেক আপে যেতে হবে। কথা বলল। এত ঘন ঘন চেক আপ আমার ভালো লাগে না। স্পর্শ মুখে রাগী ভাব ফুটিয়ে বলল, তুমি কি ডক্টরের থেকে বেশি বুঝো? ডক্টর যখন ডেট দিবে তখনই যেতে হবে। কথা মাথা নুয়ে নিল। স্পর্শ এবার কথার কপালে চুমু দিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, তুমি মাত্রই এই রোগ থেকে সেরে উঠেছো কথা বলি, এখন তো তোমাকে রেগুলার চেক আপে থাকতে হবে। 2টা বছর কষ্ট করেছো, আর একটু কষ্ট করতে পারবে না? কথা মুখে হাসি ফুটিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। স্পর্শ আবারও কথার কপালে চুমু দিল। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে ডাক পড়ল কথার। কথা স্পর্শকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, ছাড়ুন, এবার যেতে হবে। কিন্তু স্পর্শের ইচ্ছে করছে না তার প্রাণ পাখিকে কাছছাড়া করতে। ইচ্ছে করছে আর দরকার নেই কোনো অনুষ্ঠানের, আজ থেকেই থেকে যাক তার পাখি তার কাছে। কিন্তু মনের কথাগুলো মনেই রয়ে গেল। কথা চলে গেল স্পর্শকে সরিয়ে দিয়ে। কথা সহ সবাই বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। পরপর 3টে গাড়িতে তারা সবাই উঠে পড়ল। স্পর্শ, আনাফ শাহরিয়ার, সুরভি, আদিবা শাহরিয়ার আর ওনার হাজবেন্ড দাঁড়িয়ে আছে সদর দরজায়। স্পর্শ তাকিয়ে আছে তার প্রাণ পাখি যে গাড়িতে আছে সেই গাড়ির দিকে। গাড়ি স্টার্ট দিতে স্পর্শ দৌড়ে গেল গাড়ির দিকে। কথা যে গাড়িতে আছে সেই গাড়ির ড্রাইভারকে নামিয়ে দিয়ে নিজে উঠে বসলো গাড়িতে। সেই গাড়ি ড্রাইভ করে তাদের দিয়ে আসবে। অন্তত আর কিছুক্ষণ তার প্রাণ পাখির সাথে থাকা হবে সেই আশায়। কথা, আকরাম মাহমুদ, আফিফা আর রিমি বসেছিল এই গাড়িতে। স্পর্শকে গাড়িতে উঠতে দেখে কথা বাদে তারা সবাই হাসলো। ছেলেটা সত্যিই পাগল। কথা স্পর্শের পাগলামে দেখে লজ্জা পেয়ে গেল। আকরাম মাহমুদ স্পর্শের পাশে বসে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে স্পর্শের দিকে তাকিয়ে আছে। ছেলেটা তার মেয়েটাকে সত্যিই খুব ভালোবাসে। 2টা বছর মেয়েটা অসুস্থ হয়ে পড়েছিল। এই 2টা বছর ছেলেটা তার মেয়েটাকে কাছছাড়া করতে চায়নি, সবসময় ছায়ার মতো সঙ্গে থেকেছে তার। আজ আর এই পাগল ছেলেটার হাতে তার মেয়েটাকে তুলে দিতে আর তার কোনো দ্বিধা নেই, বরং গর্ব হচ্ছে যে তার মেয়েকে একটা ছেলে এতটা ভালোবাসে। স্পর্শ ড্রাইভ করছে আর বারবার সামনে থাকা লুকিং গ্লাসে পিছনে বসা কথার মুখটা দেখছে। স্পর্শের পাগলামো দেখে পাশে বসা রিমি কথার সাথে দুষ্টুমি করে যাচ্ছে, আর কথা তার সাথে রাগ দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো কথার বাড়ির সামনে। সবাই গাড়ি থেকে নেমে পড়ল। আকরাম মাহমুদ স্পর্শকে বলল, স্পর্শ, বাড়ির ভিতরে চলো বাবা। স্পর্শ বলল,
না, এখন আর বাড়িতে যাব না। আপনারা চলে যান, আমিও চলে যাব। একে একে সবাই বাড়ির ভেতরে চলে গেল, কিন্তু কথা এখনো দাঁড়িয়ে আছে। স্পর্শ তাকে চোখে ইশারা করছে থাকার জন্য। সবাই চলে যাওয়ার পর কথা স্পর্শের কাছে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি কি সব সময় আমাকে সবার সামনে লজ্জায় ফেলেন? নিজের তো লজ্জা নাই, আমার যে লজ্জা লাগতে পারে সেটাও বোঝেন না। স্পর্শ বলল, আমি তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না কথাগুলি। আমি কেন তোমার জন্য এত পাগল বলতে পারো? তুমি যেটাকে পাগলামো বলো, আমি সেটাকে আমার ভালোবাসা বলি। আমার কাছে আমার ভালোবাসা পাগলামো মনে হয়, আর আমার কাছে মনে হয় তোমাকে ভালোবাসার আমার অনেক কমতি পড়ে যাচ্ছে। আরও বেশি করে ভালোবাসতে ইচ্ছে হয় তোমাকে, আরও বেশি, আরও বেশি। কথা বলল, হয়েছে হয়েছে, এখন কি বাড়ির সামনে এসেও যেতে দেবেন না আমাকে? রাস্তায় দাঁড়িয়েই ভালোবাসার কথা বলে যাবেন? যদি এতই বলতে ইচ্ছা হয় তাহলে ভেতরে চলুন। স্পর্শ ঠোঁট কামড়িয়ে বলল। ভেতরে গেলে কি দিবে আমাকে? কথা হেসে বলল, এতদিন তো কিছুই চাননি আপনি, তাহলে এখন কি চাওয়ার আছে আপনার? স্পর্শ বলল, ভালোবাসা চাই তোমার, আমাকে উন্মাদ করো আর ভালোবাসা। এতদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, তোমাকে নিজের সবটুকু ভালোবাসা দিতে চেয়েছি, কিন্তু এখন চাই আমি তোমার কাছ থেকে তোমার সব কিছু চাই। লজ্জায় কথার ফর্সা মুখটা লাল হয়ে গেছে। কথা মাথা নিচু করে চোখ বন্ধ করে বলল, আমিও দিতে চাই আপনাকে, নিজের সবটুকু ভালোবাসা দিয়ে আপনাকে উন্মাদ করতে চাই, নিজের সবটুকু উজাড় করে দিতে চাই আপনাকে। এই কথা বলে কথা মুখে দুহাত চেপে দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। স্পর্শের মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। স্পর্শ হাসি মুখে কথা যাওয়ার দিকে তাকিয়ে রইল। কবে আসবে পাখি? বুকটা যে আমার বড্ড ফাঁকা, তুমি বিহীন এক মুহূর্ত যে আমার কাছে মরণ সমান। ফোনে এঙ্গেজমেন্টে কথা ছবিগুলোতে চোখ বুলিয়ে এক নাগাড়ে নিজের মনের মধ্যে কথাগুলো আওড়ালো স্পর্শ। দুই পরিবারেই পুরোদমে চলছে বিয়ের আয়োজন। ঢাকার প্রতিষ্ঠিত প্রভাবশালী ব্যক্তি, তার সাথে নাম্বার 1-এ থাকা টিভি চ্যানেলের মালিক আহনাফ শাহরিয়ারের একমাত্র ছেলে আহরার শাহরিয়ার স্পর্শের বিয়ে। দাওয়াত থেকে যেন কেউ বাদ না পড়ে সেই দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। ওইদিকেও বিয়ে নিয়ে কোনো ত্রুটি রাখছে না মাহমুদ পরিবার। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, তার উপর হুটহাট এতগুলো বিয়ে হয়ে গেল, তাই এই বিয়েতে কোনো রকম জাঁকজমকের কমতি রাখছে না মাহমুদ পরিবার। সকাল সকাল স্পর্শ নিচে নেমে এলো। ওইদিকে ইভেন্টের লোকজন পুরোদমে চালিয়ে যাচ্ছে বাড়ি সাজানোর তোড়জোড়। আহনাফ শাহরিয়ার, সুরভি, আদিবা আর ওনার হাজবেন্ড মিস্টার মিনহাজ সাহেব ব্রেকফাস্টের জন্য ডাইনিং টেবিলে স্পর্শের জন্য অপেক্ষা করছে। স্পর্শ দ্রুত পায়ে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে বসে টোস্ট করা পাউরুটিতে মাখন লাগাতে লাগাতে বলল, বাবা, তুমি ওই বাড়িতে ফোন করে বলে দাও কথা করি আর আমার হলুদের অনুষ্ঠান একসাথে একই বাড়িতে হবে। তবে কোন বাড়িতে হবে সেটা আমি জানি না, তবে আমাদের হলুদের অনুষ্ঠান একসাথেই হবে। আহনাফ শাহরিয়ার মাত্রই টোস্ট করা পাউরুটিতে কামড় বসিয়েছিল। ছেলের কথা শুনে সে পাউরুটি মুখে নিয়েই হাঁ করে ছেলের দিকে তাকিয়েছে। এই ছেলে যখন যা ইচ্ছে হয় তখনই তার সেটা করতে হবে। কাল হলুদের অনুষ্ঠান আর আজকে তার এই কথা বলতে হবে কেন? তোর যদি ইচ্ছে থাকে তোর বউকে পাশে বসিয়ে হলুদের অনুষ্ঠান করতে, তাহলে আগে কেন বলবি না? আজই কেন বলতে হবে? মনে মনে এইসব বলে ছেলেকে 101টা গালি দিল আহনাফ শাহরিয়ার। ওদিকে স্পর্শ পাউরুটিতে কামড় বসানোর ফাঁকে বাবার দিকে এক পলক তাকালো। বাবার চোখে মুখে চিন্তার ছাপ দেখে স্পর্শ দুষ্টু হাসি হাসলো। স্পর্শের সাথে সাথে তাল মিলিয়ে সুরভি, আদিবার, মিনহাজ সাহেব মিটিমিটি হাসছে। আহনাফ শাহরিয়ার সবার দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলল, তোমাদের হাসি পাচ্ছে তাই না? তা তো পাবেই। দেখছিল না খুব সুন্দরভাবে টেনশন ছাড়া অনুষ্ঠানগুলো সম্পন্ন করে ফেলছি। যে ছেলের তা সহ্য হচ্ছে না, তাই তো টেনশন দিতে হবে আমাকে, আর সেই জন্য আমাদের মুখেও হাসি। আহনাফ শাহরিয়ার এবার ছেলের দিকে তাকিয়ে বিরক্তির স্বরে বলল, হ্যাঁ রে আমার মজলু ছেলে, তোর যখন তোর বউকে পাশে বসে হলুদের অনুষ্ঠান করার ইচ্ছে, তাহলে সেই কথা আমাকে আগে বলিসনি কেন? আগে বললে হয়তো আমি ওদের বুঝিয়ে শুনিয়ে যে কোনো একটা ব্যবস্থা করতাম। স্পর্শ বাবার দিকে তাকিয়ে বলল, আগে বলতে হবে কেন বাবা? আমি যে তোমার ছেলে সেটা কি ভুলে গেছো? যে বউয়ের জন্য 2.5 বছর নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পড়েছিলাম সেটা কি ভুলে গেছো? নাকি কথা বলে আমার বিয়ে করা বউ সেটা ভুলে গেছো? এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র একটা ফর্মালিটিস বাবা। কথাগুলি যে আমার বউ সেটা সবাইকে জানানোর জন্য। তোমরা যেভাবে শুরু করেছো মনে হচ্ছে আমাদের নতুন বিয়ে হচ্ছে। তোমরা কি করে ভাবলে আমাদের জীবনের আনন্দময় দিনগুলো নিয়মের বেড়া জাল দিয়ে আমাদের দুজনকে দুজনের থেকে আলাদা করে রাখবে? আমি তো অপেক্ষা করছিলাম তোমরা নিজেরাই এই সমস্যাটা সমাধান করবে, কিন্তু না, তোমাদের তো সেই বিষয়ে কোনো মাথা ব্যথাই নেই।
বুড়ো বয়সেও নিজের বউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না, সেই বেলায় কিছু নয়, যত সব নিয়ম সব আমার বেলায়। সুরভি বড় বড় চোখ করে স্পর্শের দিকে তাকালো। স্পর্শ মায়ের দিকে তাকিয়ে বলল, এত চোখ রাঙানোর কিছু নেই, সত্য কথা বললে সবারই গায়ে লাগে, সেটা বাবাই হোক বা মা। আর আমি সেই বরাবরই একমাত্র ছেলে যে সারাক্ষণ বউয়ের পেছন পেছন ঘুরে, তাহলে আমি এর অনর্থ হব কি করে? আমি বউ পাগল ছেলে, তাই আমার সব সুন্দর সময়টুকুতে আমার বউকে আমার পাশে চাই, সেটাই আমার শেষ কথা। আনাব শাহরিয়া তার ছেলেকে খুব ভালো করে চিনে। এই ছেলের সাথে আর বাক্য খরচ করে লাভ নেই। যেখানে বাক্য খরচ করে লাভ হবে সেখানে আনাব শাহরিয়ার ফোনটা হাতে নিয়ে ফোন করলো। ওদিকে ইভেন্টের লোকজন পুরোদমে কাজ শুরু করে দিয়েছে বাড়িতে হলুদের অনুষ্ঠানের সাজে সজ্জিত করতে। বাড়ির লেন লাইনে ফোন আসতেই আকরাম মাহমুদ ফোন রিসিভ করলো। যেহেতু সকালবেলা তাই বাকি সবাই ড্রয়িং রুমে উপস্থিত ছিল। আকরাম মাহমুদ ফোন রিসিভ করতে আনাব শাহরিয়ার ওপাশ থেকে আমতা আমতা করে শুরু করে দিয়েছে। ওনার বলতে খুব সংকোচ বোধ করছে, কারণ উনি জানে ওদিকে পুরোদমে হলুদের আয়োজন চলছে, সবাইকে দাওয়াত করাও শেষ। এখন এই সময় এই কথা বললে ওই বাড়ির লোক কেমন রিয়াক্ট করবে সেটা তার খুব ভালো করেই জানা। নিজের ছেলের মতো ওর শ্বশুরগুলোও যে ঘাটতেরা সেটা ওনার থেকে কেউই বা ভালো জানে। আনাব শাহরিয়ার আমতা আমতা করে বলল, ইয়ে মানে বেয়া সাহেব, আমি বলছিলাম কি, কথা মায়ের হলুদ অনুষ্ঠানটাও যদি আমাদের বাড়িতেই হয়ে যেত, মানে বর আর বউয়ের গায়ে হলুদ একসাথে আর কি, না মানে আপনারা যদি সম্মতি দেন আর কি। বাবার মুখের ইয়ে মানে শুনে স্পর্শ দাঁতে দাঁত চেপে বাবার দিকে তাকালো। আকরাম মাহমুদ ওপাশ থেকে অবাক হয়ে বলল, কি হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? আপনি জানেন না এখানে হলুদের অনুষ্ঠানের জন্য আয়োজন করা হচ্ছে? আর তাছাড়া আমাদের সব আত্মীয় স্বজন দাওয়াত করা শেষ, আর আপনি এখন এই কথা বলছেন? না না, এখন এসব কিছুই সম্ভব নয়। আনাব শাহরিয়ার কিছু বলতে যাবে তার আগে স্পর্শ বাবার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নিজের কানে ফোনটা ঠেকিয়ে বলল, কেন সম্ভব নয়? আমি আমার বউকে আপনার বাড়িতে থাকতে দিয়েছি, সেটাই কি যথেষ্ট নয়? আপনাদের তো আমার উপর কৃতজ্ঞতা থাকা উচিত। তা না করে আপনারা তো আপনাদের মেয়েকে কাজ ছাড়াই করতে চাচ্ছেন না। যদি তা না হয় তাহলে বলুন, আমাকে ঘর জামাই হয়ে সারাটা জীবন আপনাদের বাড়িতে কাটিয়ে দেই, সেটাও তো বলবেন না। আকরাম মাহমুদ দাঁতে দাঁত চেপে বলল, মাথা খারাপ? আমার বাবার মতো ভুল আমি করব না। খাল কেটে কুমির আর বাড়িতে আনবো না। স্পর্শ বলল, আমারও দরকার নেই ওই 3 শ্বশুরের নামের অসুরদের মাঝে থাকার। আপনার ভাগ্য ভালো, আমার কথাগুলি আপনার মেয়ে হয়ে জন্ম নিয়েছে, তাই তো আমার মতো একটা জামাই পেয়েছেন। না হলে আপনার মতো শ্বশুরের কাছ থেকে কেউ মেয়ে নিতে আসতো না। আকরাম মাহমুদ দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ ঠিকই বলছো, আমার ভাগ্য খুব ভালো যে তোমার মতো একটা মেয়ের জামাই পেয়েছি, যে সারাক্ষণ বেহায়া ছেলের মতো শ্বশুরের পিছনে লেগে থাকে। স্পর্শ জোর গলায় বলল, আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই যে আপনার পেছনে রাখবো। আর মাত্র 2 দিন, তারপর আর আপনার চরণতলে আমার মাথা কেন, পুরো আঙ্গুলটাও নোয়াবো না, মাইন্ড ইট। আকরাম মাহমুদ আবারও দাঁতে দাঁত চেপে বলল, সেটাই কি তোমাকে বেয়াদব অসভ্য শয়তান ছেলে বলি? আমার মেয়ে গায়ে হলুদ আমার বাড়িতেই হবে। আবার এখানে সব আয়োজন করা হচ্ছে, তোমাদের বাড়ি থেকে লোকজন আসবে, কিন্তু তুমি আসবে না। বিয়ের আগে তোমার এই বাড়িতে নো এন্ট্রি। আমি কিন্তু বলে দিলাম, মনে রাখবে কথাটা। স্পর্শ মুস্কি হেসে বলল, আচ্ছা ঠিক আছে শ্বশুর মশাই, আপনি যেমন সভ্য শ্বশুর, আমিও তো আপনার একমাত্র সভ্য মেয়ে জামাই। আপনার কথা কি করে ফেলবো বলুন? খোদা হাফেজ। এই কথা বলে স্পর্শ দুষ্টু হাসি হেসে ফোন রেখে দিল। ওদিকে আকরাম মাহমুদও জয়ের হাসি হাসল। এই প্রথম হয়তো উনি এই ছেলের সাথে যুদ্ধে জয় হয়েছে। স্পর্শ ফোন রাখার পর আনাব শাহরিয়ার স্পর্শকে কর্কশ গলায় বলল, খুব তো বাবার সাথে তেজ দেখিয়েছিলি, আর এখন তো ঠিকই শ্বশুরের বাধ্য জামাই হয়ে তার কথা মেনে নিলি। স্পর্শ শয়তানি হাসি হেসে বলল, আমি একজন জার্নালিস্ট বাবা, মানুষের পেছনে লাগা একজন জার্নালিস্টের ধর্ম, তাও যদি হয় নিজের শ্বশুর পেছনে। এই কথা বললে স্পর্শ হেসে উপরে চলে গেল। আনব শাহরিয়ার, সুরভি, আদিবা শাহরিয়ার আর মিনহাজ সাহেব তার যাওয়া দিকে তাকিয়ে রইল। গায়ে হলুদের সাজে আয়নার সামনে দাঁড়িয়ে কথা নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এটা তাদের দ্বিতীয়বারের মতো বিয়ে হলেও আগের বিয়েটা ছিল পুরোই একটা অঘটন। এখন কথা খুব ভালো করে বুঝতে পারছে, ওই দিন ওই অঘটনটা না ঘটলে হয়তো এই মানুষটাকে তার এই জীবনে আর পাওয়া হতো না। বাসন্তী রঙের মধ্যে সবুজের জমকালো কারুকার্যের শাড়ি, তার সাথে সূর্যমুখী আর রজনীগন্ধার কাঁচা ফুলের গয়না, টকটকে লাল ঠোঁটের সাথে সামঞ্জস্য রেখে হালকা মেকআপ। আয়নার সামনে দাঁড়িয়ে মেয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দেখে পেছন থেকে আপিপার চোখ ছলছল করে উঠল। তার সেই ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে। বাবা মায়ের কাছে ছেলে মেয়েরা কখনো বড় হয় না, ঠিক তেমনি কথাকে আপিপার কাছে কখনোই বড় হয়ে গেছে বলে মনে হতো না, কিন্তু আজ যেন মনে হচ্ছে মেয়েটা সত্যি বড় হয়ে গেছে।
ধীর পায়ে এগিয়ে গিয়ে কথাকে বাহু ধরে নিজের দিকে ফিরিয়ে অপলক দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে কপালে স্নেহের চুম্বন আঁকলো। ছলো ছলো চোখে বলল, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কোনো লাভ নেই। আমার মেয়ের কোনো খুঁত খুঁজে পাবি না, বরং আমার মেয়েটাকে পুরো পুতুলের মতো লাগছে। স্বয়ং আল্লাহ যেন কারো নজর না লাগায়। মায়ের চোখের পানি দেখে কথারও চোখ ছলছল করে উঠল। সে মাথা নুইয়ে চোখের পানি আড়াল করতে চাইল। আফিফাও বুঝতে পেরে সঙ্গে সঙ্গে চোখের পানি মুছে ফেলে মুখে হাসি ফুটিয়ে বলল, আমি রিমি, মাহি আর তুলিকে ডেকে দিচ্ছি। সবাই তোর জন্য অপেক্ষা করছে। এই কথা বলে আফিফা ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই হলুদের সাজে রিমি, মাহি আর তুলি সহ কথার কাজিন সিস্টারগুলো হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো। সবাই সবুজ শাড়ি পরেছে, তার সাথে ম্যাচিং গহনা। কথাকে দেখে সবাই যেন চোখ ফিরাতে পারছে না, তাকে এতটা সুন্দর লাগছে। সবাই স্পর্শকে কথায় জড়িয়ে তাকে নিয়ে খুব মজা করছে। আর এইসব দুষ্টুগুলো দুষ্টু মিষ্টি কথায় স্পর্শের কথা বলে খুব লজ্জা পাচ্ছে। কথা মাথা নুইয়ে লাজুক হাসি হাসছে। ঠিক তখনই বাইরে দূর থেকে প্রচণ্ড ঢাকঢোল পিটানোর শব্দ শোনা যাচ্ছে। আস্তে আস্তে ঢাকঢোলের শব্দ খুব নিকটে চলে এলো। রিমি, তুলি আর মাহি সহ বাকি সবাই দৌড়ে গেল বারান্দায়। বারান্দায় গিয়ে তারা রাস্তার দিকে তাকিয়ে তো অবাক। সাদা পোশাক আর মাথায় পাগড়ি পরে ব্যান্ড পার্টি ঢাকঢোল পিটিয়ে এই বাড়ির দিকে এগিয়ে আসছে। আর তার পেছন পিছন সুন্দরী মেয়েরা হলুদের সাজে সেজে ডালা হাতে নিয়ে হেঁটে আসছে। এইসব কিছুর মধ্যে তাদের চোখ কপালে উঠল পিছনে থাকা কচ্ছপের না এগিয়ে আসা ওপেন জিপ গাড়িটা। ফুল দিয়ে সাজানো ওপেন জিপ গাড়িতে দাঁড়িয়ে স্পর্শ নাচতে নাচতে তাদের পেছন পেছন এগিয়ে আসতে। আর সেই গাড়ির পেছন পেছন শাওন, ইমন সহ স্পর্শের আরও বেহায়া বন্ধু মহল নাচতে নাচতে এগিয়ে আসছে। সবাই অবাক হয়ে নির্বাক্যে একজন আরেকজনের মুখের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে যার যার মুখে হাসি ফুটে উঠল। রিমি দৌড়ে ঘরের ভেতরে গিয়ে কথার হাত ধরে তাকে টেনে বারান্দায় নিয়ে এলো। বারান্দায় এসে স্পর্শ আর বাকি সব দেখে কথার তো চক্ষু চড়ক গাছ। কথা নির্বাক্যে চোখ বড় বড় করে রাস্তার দিকে তাকিয়ে আছে। স্পর্শ মাথা উঁচিয়ে তার প্রাণ পাখিকে হলুদের সাজে দেখে তৃপ্তির হাসি হাসলো। স্পর্শ কথার দিকে তাকিয়ে জোর গলায় চিৎকার করে বলল, আই লাভ ইউ, আই লাভ ইউ। কথাগুলি স্পর্শের এই কথা শুনে তার পেছনে তার দুষ্টু বন্ধু মহলগুলো একসাথে হই হই করে চিৎকার করে উঠল। তার সঙ্গে সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে থাকা মেয়েগুলো হিহি করে হেসে উঠল। ওদিকে কথা লজ্জায় মুখ লাল হয়ে গেছে। সে মুখে দুহাত চেপে তার মুখ লুকিয়ে সোজা ঘরে দৌড় দিল। ঘরে এসে বড় বড় নিঃশ্বাস ফেলে মনে মনে 101টা গালি দিতে লাগলো এই নির্লজ্জ ছেলেটাকে, যেখানে স্থান পাত্র বিবেচনা না করে যে কোনো সময় যে কোনো কথা বলে তাকে লজ্জায় ফেলতে অভ্যস্ত। ওদিকে ঢাক ঢোলের শব্দ শুনে বাড়ির সবাই বাইরে বেরিয়ে দেখে যেন কোনো ছোটখাটো মিছিল তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। তার উপর স্পর্শকে ওপেন জিপ গাড়িতে নাচতে দেখে তো তার 3 শ্বশুর হা করে তার দিকে তাকিয়েছে। বিয়ের ডালা হাতে একে একে মেয়েরা বাড়ির ভেতরে ঢুকে গেল। বাড়ির সামনে এসে ওপেন জিপ গাড়িটা থামতে স্পর্শ গাড়ি থেকে এক লাফ দিয়ে নেমে পড়ল। ভাব নিয়ে 3 শ্বশুরের সামনে গিয়ে দাঁড়ালো। স্পর্শকে দেখে আকরাম মাহমুদ দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে না আমি নিষেধ করেছিলাম আজ এই বাড়িতে তুমি আসবে না? স্পর্শ মুস্কি হেসে বলল, আপনি নিষেধ করেছেন বলেই তো এসেছি শ্বশুর মশাই, তাও আবার নাচতে নাচতে। এই কথা বলে স্পর্শ দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। আকরাম মাহমুদ আরও কিছু বলতে গিয়েও বলতে পারল না। বাড়ির ভেতরে গিয়ে স্পর্শ জমির মাহমুদকে সালাম করলো। জমির মাহমুদও তার প্রিয় নাচ জামাইকে দেখে খুব খুশি হলো। স্পর্শ দুষ্টমি স্বরে বলল, তোমার ছেলেরা আমাকে আসতে নিষেধ করেছিল দাদু, কিন্তু আমি তো রোমান্টিক দাদুর একমাত্র রোমান্টিক নাচ জামাই। আমাকে দমিয়ে রাখা তোমার 3 ছেলের কাম্য নয়। জমির মাহমুদ হাসলো। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা আফিফা, সায়রা, ছায়ার দিকে এগিয়ে গেল স্পর্শ। তাদের সামনে দাঁড়িয়ে মুখটা এগিয়ে নিয়ে আস্তে করে বলল, আচ্ছা শাশুমা, আপনাদের বাবারাও কি আমার শ্বশুরদের সাথে এমনভাবে পিছু লাগতো? মনে হয় তাই করতো, সেই জন্যই তো আমার শ্বশুর মশাইরা তাদের প্রতিশোধ আমার উপর নিচ্ছে। আফিফা, সায়রা লাজুক হাসলো আর ছায়া স্পর্শের গালে আস্তে করে থাপ্পড় দিয়ে বলল, চুপ কর দুষ্টু ছেলে। স্পর্শ এক পলক উপরের দিকে তাকিয়ে জমির মাহমুদের সামনে গিয়ে তার কানের কাছে আস্তে করে বলল, আমি আমার বউয়ের কাছে যাই দাদু। জমির মাহমুদ হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। স্পর্শ বড় বড় পা ফেলে উপরে উঠে সোজা কথার ঘরের সামনে চলে গেল। দরজায় টোকা দিয়ে সতর্ক করে দিল, যেহেতু এই ঘরে এখন মেয়েদের হাট বাজার। তারপর দরজা খুলতেই মুহূর্তে ডজন খানেকেরও বেশি চোখ জোড়া তার দিকে তাকালো। কিন্তু এত চোখের ভিড়ে স্পর্শ শুধু একজোড়া চোখের নেশায় ডুবে গেছে। স্পর্শের এই চোখের নেশা দেখে সেই চোখ জোড়া যেন লজ্জায় আপনা আপনি নুয়ে পড়ল। দুজনের চোখাচোখি দেখে বাকি সবাই ঠোঁট টিপে হাসছে। রিমি চোখে ইশারা করতেই সবাই একে একে ঘর থেকে বেরিয়ে গেল। কথার সাথে মিলিয়ে বাসন্তী কালারের পাঞ্জাবির উপরে সবুজ ফ্লোরাল কটি আর সাদা পায়জামা, সাথে চুলগুলো জেল দিয়ে সেট করে রাখাতে মুখে যেন গাম্ভীর্যের আভাস।
কথা মাথা নুইয়ে স্পর্শকে কিছু বলবে তার আগে স্পর্শ কথার দুগাল চেপে ধরে মাথাটা উঁচু করলো। কয়েক মুহূর্ত মুগ্ধতায় তাকিয়ে থেকে কপালে গাঢ় চুমু খেয়ে বলল, মাশাআল্লাহ, আমার ভাবনার থেকেও বেশি সুন্দর। কথা বেশ লজ্জা পেল। মুখোমুখি এভাবে প্রশংসা করলে কথার বরাবরই ভীষণ লজ্জা লাগে। কথার লাজুক মুখ দেখে স্পর্শ হাসলো। গালে হাত রেখেই কথার কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, আর একটা রাত প্রাণ পাখি। মুহূর্তেই কথার সর্বাঙ্গে এক অদ্ভুত অনুভূতিগুলো ঢেউ খেলে গেল। কথা তীক্ষ্ণ চোখে তাকালো। কথার কুচকানো কপাল দেখে যেন স্পর্শের বেশ মজা লাগছে। সে কথাকে আর অস্থিরতায় ফেলতে হ্যাঁচকা টান দিতেই কথার শাড়ি নিয়ে তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লে স্পর্শের উপর। কথা কয়েক মুহূর্ত থতমতো খেয়ে গেলেও পর মুহূর্তে খানিকটা রাগেশ্বরে বলল, এটা কি হলো? এমনটা কেউ করে? এখনই শাড়িতে পা বেঁধে পড়ে যেতাম। আর সব থেকে বড় কথা, আপনি এখানে কেন? আপনার তো আজ এই বাড়িতে আসা নিষেধ ছিল, তবুও কেন এলেন এখানে? স্পর্শ কথাকে পা থেকে মাথা পর্যন্ত নজর বুলালো। তার দেখেও যেন তৃপ্তি মিটছে না। স্পর্শ কথার দিকে তাকিয়ে মিষ্টি হাসি হেসে বলল, যদি আজ না আসতাম তাহলে যে আমার এই নিরীহ চোখ জোড়ার সাথে বড্ড অন্যায় করে ফেলা হতো পাখি। এই চোখ জোড়ার অনিন্দ সুন্দর দেখা হতে আমি তাকে কি করে বঞ্চিত করতাম পাখি। কথা স্পর্শের কথাকে গ্রাহ্য না করে এই ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে তা দেখে স্পর্শের রাগ হলো। তাই সে শাড়ি পেরিয়ে কথার পেটে হাত রেখে একটু জোরেই চেপে ধরল। কথার সঙ্গে সঙ্গে মাথা নিচু করে অস্ফুট স্বরে মুখ থেকে ব্যথাজনক শব্দ বেরিয়ে এলো। স্পর্শ তার মুখটা কথার গলায় নিয়ে ঠেকালো। স্পর্শের ঘন নিঃশ্বাস গলায় পড়তেই কথা শাড়ি খামছে নিজেকে সংযত করতে চাইল। বুকে যেন উথাল পাতাল ঢেউ বয়ে চলেছে তার। কথার কাঁপাকাঁপির মাত্রা দেখে স্পর্শ বার কয়েক টেনে টেনে শ্বাস নিল। লোভ সামলাতে না পেরে গলায় ফুলের গহনাটা একটু সরিয়ে ঠোঁট জোড়া চেপে ধরল। কথার কাঁপা কাঁপা হাত জোড়া ততক্ষণে স্পর্শের পাঞ্জাবির গলা চেপে ধরেছে। স্পর্শ গলা থেকে মুখ সরিয়ে কথার কানের কাছে মুখ নিয়ে গেল। বার কয়েক কানের লতিতে ঠোঁট ঘষে লেগে যাওয়া স্বরে বলল, তোমার গায়ে হলুদ ছোঁয়াতে বাইরে সবাই অপেক্ষা করছে, অথচ আমি নাকি আমার পাখিকে হলুদ ছুঁয়ে দিতে পারবো না। এমনটা কি মানা যায়? এই নিয়ম কি প্রেমিক মন বিরুদ্ধ নয়? তাই নিয়মের বিরুদ্ধে আন্দোলন চালাতে সশরীরে হাজির হলাম। আমি আমার নিজের শরীরেও কাউকে হলুদ ছোঁয়াতে দিইনি। আমার প্রাণ পাখি আমার গায়ে হলুদ ছোঁয়াবে আর আমি তাকে। কথা ভুরু কুচকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে স্পর্শের দিকে তাকালো। স্পর্শ তার পাঞ্জাবির পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করলো। বক্সটার ঢাকনা খুলতেই কথা দেখে বক্সটাতে হলুদ রাখা। স্পর্শ কথার হাত টেনে সেই বক্স থেকে কথার আঙ্গুলের মাথায় হলুদ ছোঁয়ালো, আর সেই হলুদ মাখা হাত টেনে নিজের গালে কথার আঙ্গুল দিয়ে হলুদ লেপে দিল। এই সবটুকু কাজ স্পর্শ নিজেই কথাকে দিয়ে করিয়ে নিল। কথা স্পর্শের হলদেটে গাল দেখে হাসছে। এবার কথার হলুদ মাখার পালা। স্পর্শ তার গালে লেগে থাকা হলুদ কথার গালের সাথে ঘর্ষণ করলো। হাত দিয়ে নয়, স্পর্শ তার গাল দিয়েই কথার গালে হলুদ ছুঁয়ে দিল। আবেশে শিহরিত হয়ে কথা চোখ জোড়া বন্ধ হয়ে গেল। স্পর্শ এক পলক কথার বন্ধ চোখের দিকে তাকিয়ে মাথায় দুষ্টমির ফন্দি আঁকলো। এই মেয়েটাকে প্রেমময় জ্বলনে জ্বালিয়ে সেজন্য এক পৈশাচিক আনন্দ পায়। স্পর্শ আবার নিজের গালে হলুদ লাগালো। কথাকে নিজের সাথে আরো নিবিড়ভাবে জড়িয়ে তার গলায় মুখ রাখলো। ঘষে ঘষে গলায় ঘাড়ে শীতল হলুদ শুয়ে দিতে লাগলো। আর কথা পারে না এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যান বাঁচিয়ে পালাতে। কথার অস্থিরতা বুঝতে পেরে স্পর্শ থামলো না। সে নিজেও তো অস্থির। সে কথাকে আরো গভীরভাবে ছুঁয়ে দিতে লাগলো। শাড়ির সবটুকু উন্মুক্ত অংশে হলুদ লাগিয়ে স্পর্শ এবার হাঁটু ভাঁজ করে নিচে বসলো। পেট অনাবৃত করে গাল ঘষা দিতেই ধারালো খোঁচা দাড়ির আঘাত কথার নরম পেটে বেশ লাগলো। সে স্পর্শের চুলগুলো খামছে ধরল। স্পর্শ কথার ব্যথা বুঝতে পেরে তৎক্ষণাৎই আঘাতপ্রাপ্ত জায়গায় ছোট্ট ছোট্ট চুমে খেল। রুক্ষ ঠোঁট যুগলের উষ্ণ পরশে কথার অবস্থা আরো কাটিল। স্পর্শ যেন উপকার করতে গিয়ে অজান্তেই অপকার করে বসছে। কেননা কথার বুকে যে ঝড় বইছে, তাদের এমন মধুর ঘন মুহূর্তটা বেশ বাজেভাবে নষ্ট করলো বেসুরিভাবে শব্দের করাঘাত। অপর পাশ থেকে যেন দরজা ভেঙে ফেলার প্রক্রিয়া চলছে। স্পর্শ বেশ বিরক্ত হলো, প্রচুর বিরক্ত হলো এইসব নিয়ম নীতির উপর। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকে সে কথাকে কাছেই পাচ্ছে না। এই সেই নিয়ম নীতি লেগেই রয়েছে। আজ এটুকু কাছে পেয়ে আদরের ফাঁকা স্থানটুকু পূরণ করতে চাইলে তাতেও যেন সবার ঘোর আপত্তি। কথাও এবার যেন কোনো মতনে নিজেকে সামলে নিয়ে স্পর্শকে ঠেলে সরিয়ে দিল। সে যেন এবার তার উপর করা অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য অস্থির হয়ে দরজা খোলার জন্য উঠে পড়ে লেগেছে। কথা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে কথার খালা হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো। তিনি সহ কথার নানা বাড়ির লোকজন সব আজ সকালেই ঢাকা এসেছে। এই মুহূর্তে কথার ঘরে তিনি কোনোভাবে স্পর্শকে আশা করেনি, যার ফলে তিনি নিজেও লজ্জায় পড়ে গেল। তার উপর কথার গাল গলা আর ঘাড়ে হলুদ দেখে তিনি যেন আরো লজ্জায় পড়ে গেল।
মনে মনে নিজেকে গালি দিতে দিতে বলল, ছি 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 ছি, ঠিক এই সময়ে কি আমার এই ঘরে ঢোকার ছিল? কথার খালা এই ঘর থেকে চলে যেতে চাইলে তার আগে স্পর্শ দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার এমনিতেও এই ঘরে আর কোনো কাজ নেই, তার যা কাজ ছিল সেটা সে করে ফেলেছে। স্পর্শ চলে যাওয়ার পর রিমি আর মাহি ঘরে ঢুকে তার দুদিকে ধরে তাকে ছাদে নিয়ে গেল। ছাদেই হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ওইদিকে স্পর্শ সবার থেকে বিদায় নিয়ে তার বাড়িতে চলে গেল। তার বাড়িতেও তার জন্য সবাই অপেক্ষা করছে। কথাকে স্টেজে তুলে একের পর এক এসে তাকে হলুদ ছুঁয়ে দিল। হলুদের সম্পূর্ণ পাট চুকিয়ে মেয়েরা এবার মেহেদি নিয়ে বসছে। রাত অনেক হয়েছে, ইনভাইট করা অনেক গেস্টরা চলে গিয়েছে। পার্লারের মেয়েগুলো কথার দুই হাতে ব্রাইডাল ডিজাইনে মেহেদি পরাচ্ছে। মেহেদি পরা প্রায় শেষের দিকে ঠিক তখনই কথার ফোনে রিং বেজে উঠল। কথা ফোনের দিকে তাকিয়ে দেখে আর কেউ নয়, তার নির্লজ্জ বেহায়া পাগল বরটা। কিন্তু কথা বিপদে পড়ে গেল, তার দু হাতেই তো মেহেদি দেওয়া, সে তো কোনোভাবেই ফোন রিসিভ করতে পারবে না। মাহি কথার দিকে তাকিয়ে তার অসহায় মুখ দেখে মুচকি হেসে তার কাছে এগিয়ে এলো। ফোন রিসিভ করে ফোনের লাউড স্পিকার দিয়ে দিল, যাতে কথা ফোন হাতে না নিয়েই সব কথা শুনতে পারে। কথা ঝাঁঝালো কণ্ঠে বলল, কি হয়েছে, এখন আবার ফোন করেছেন কেন? ওপাশ থেকে স্পর্শ মুচকি হেসে বলল, কি ব্যাপার পাখি, রাগ করেছো আমার সাথে? আমার অবাধ্য স্পর্শে তোমার মনে যে আগুন জ্বলে উঠেছে তা কি এখনো নিভেনি? ঠিকই তো, কেমন স্বামী আমি! বউয়ের মনে শুধু জ্বালা সৃষ্টি করতে পারি, নিভাতে পারি না। ঠিক আছে বউ, আর একটা রাত অপেক্ষা করো, দেখবে কাল তোমার সব জ্বালা আমি নিভিয়ে দিয়ে পানির ন্যায় শান্ত করে দিব তোমায়। ইশকি লজ্জা! ফোনের লাউড স্পিকার বাড়িয়ে রাখার ফলে ওপাশ থেকে স্পর্শের এক নাগাড়ে অসভ্য কথাগুলো কথাকে সবার সামনে খুব লজ্জায় ফেলে দিল। কথা ধমকের সুরে বলল, ইস চুপ করুন, আমার হাতে মেহেদি, ফোনের লাউড বাড়ানো আছে, সবাই শুনতে পাচ্ছে। ওপাশ থেকে স্পর্শ বলল, তাতে কি হয়েছে, ভালোই তো হলো, কাল রাতের প্রোমো সবাইকে জানিয়ে দেওয়া হলো। এই কথা শুনে উপস্থিত সব মেয়েরা একসঙ্গে হেসে উঠল। আর ওদিকে কথা পারছে না নিজেই নিজের মাথা ফাটিয়ে দিতে। কি একটা নির্লজ্জ বর তার কপালে জুটেছে। কথা আবারও ছাচালো কণ্ঠে বলল, কথা শেষ হয়েছে, এবার ফোন রাখুন। স্পর্শ বলল, নিচে এসো পাখি, তোমার জন্য অপেক্ষা করছি। কথা বড় বড় চোখ করে বলল, আপনি আবার এসেছেন, কিন্তু আমি এখন নিচে আসতে পারবো না। স্পর্শ বলল, ঠিক আছে, তাহলে আমি আজ রাতটা এখানেই কাটিয়ে দিই, কাল না হয় এখান থেকেই তোমাকে সঙ্গে করে বাড়িতে ফিরে যাব। কথা দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি পাগল? স্পর্শ বলল, শুধু তোমার জন্য। স্পর্শের কথা শুনে সব মেয়েরা হেসে একসঙ্গে বলে উঠল, শুধু তোমার জন্য। কথা হাসলো। ওপাশ থেকে স্পর্শ হাসলো। দুরু দুরু বুক নিয়ে নিজের বাড়ি থেকে এক প্রকার চোরের মতো চুপি চুপি পা বাড়িয়ে এগিয়ে গেল কথা। বাড়ি ভর্তি মেহমান, তার উপর মাত্রই সবাই ঘরে ঢুকেছে। এখনো হয়তো কেউ ঘুমায়নি। দুর্ভাগ্যক্রমে কারো চোখে পড়ে গেলে নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে। রিমি আর মাহির সহযোগিতায় সবার নজর এড়িয়ে সদর দরজা পেরিয়ে বাড়ির গেট থেকে বেরিয়ে গেল কথা। রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকানোর প্রয়োজন পড়েনি, কেননা স্পর্শ তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সবসময় কার মতো পাশে তার প্রাইভেট কারটি নয়, বরং আছে ফুল দিয়ে সাজানো ওপেন জিপ গাড়িটা। এই লোকটার মাথায় যে কি করে এই অদ্ভুত চিন্তা ভাবনা আসে সেটাই কথা বুঝে আসে না। কথাকে দেখে স্পর্শ হাসি মুখে কথার দিকে দুপা এগিয়ে গেল। কথা স্পর্শের সামনে এসে বিরক্ত স্বরে বলল, আপনি কি, হ্যাঁ, এত রাতে এখানে আসার কি দরকার ছিল বলুন তো? কথার রাগ দেখে স্পর্শ মুচকি হেসে বলল, তুমি যদি বলতে নাই দাও তাহলে কি করে বলবো বলো তো? স্পর্শের কথায় কথা থেমে গেল। যেহেতু কথার হাতে মেহেদি ছিল তাই স্পর্শ কথার হাত না ধরে কথাকে পাজা কোলে তুলে নিল। কথা স্পর্শের এই কাণ্ডে হকচকিয়ে গেল। কথা অনবরত স্পর্শের নিকট ছেড়ে দেওয়ার জন্য আকুতি জানাচ্ছে, নিজেও তার থেকে ছাড়া পাবার জন্য জোর খাটিয়ে চলেছে। কিন্তু স্পর্শের মতো শক্ত সামর্থ্যবান পুরুষের সঙ্গে কথা কি করে পেরে উঠবে? স্পর্শ কথাকে কোলে নিয়েই তাকে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজেও তার পাশে বসে গাড়িতে স্টার্ট দিল। কথা বারবার স্পর্শকে জিজ্ঞেস করছে তারা কোথায় যাচ্ছে, কিন্তু বিপরীতে স্পর্শ পুরোপুরি নীরব ছিল। কিন্তু কথা যেন থামছেই না, বারংবার বলতে লাগলো, কি ব্যাপার, কিছু বলছেন না কেন? কিছু না বললে কিন্তু আমি চলতি গাড়ি থেকেই নেমে পড়ব। এবার স্পর্শ মুখের তালা খুলে বলল, কাল থেকে তুমি সারাক্ষণ আমার সাথে থাকবে। এই লুকোচুরি প্রেমটা আর থাকবে না কথাগুলি। কাল থেকে হয়তো প্রেমের ধরনটা ভিন্ন হবে। তাই শেষ সময়টুকু স্মৃতির পাতায় অম্লান করতে চাই। রাতের নিস্তব্ধতায় হলুদ রঙা বউকে নিয়ে ঘুমন্ত এই ঢাকা রাস্তায় খোলা আকাশে নিচে কিছুটা সময় প্রেম করতে চাই।
স্পর্শ কথা আর কিছু বলতে পারল না, তবে তার ঠোঁটের কোণে হাসির এক ঝিলিক ফুটে উঠল। স্পর্শরও তার কথাগুলির ঠোঁটের সেই হাসিটা তার চোখ এড়ালো না। স্পর্শ ঠোঁট টিপে হাসল। বেশ রাত হয়ে এসেছিল, প্রকৃতিও শীতল হয়ে এসেছিল, তার উপর হালকা বাতাসও বইছে। চলতি খোলামেলা গাড়িতে বাতাস যেন একটু বেশিই লাগছে। স্পর্শ কথার দিকে তাকিয়ে বুঝতে পারছে কথা ঠান্ডা লাগছে। তো স্পর্শ পাঞ্জাবির উপর থেকে নিজের মোটা কোটিটা খুলে সে কথার শরীর ঢেকে দিল। এতক্ষণে যেন নীরবতার সমাপ্তি ঘটেছে। কথা তার নীরবতা ভেঙে বলল, কি করছেন? আমার তো ঠান্ডা লাগছে না, বরং বেশ ভালো লাগছে। আর তাছাড়া আমার শরীরে শাড়ি আছে, আপনি এটা পরে ফেলুন। স্পর্শ রাগে চোখে বিনা বাক্যে তার দিকে তাকালো। কথা স্পর্শের চোখ দেখে আর কিছু বলল না। আবারও ঠিকঠাকভাবে কথার শরীরে ভালোভাবে কোটিটা মুড়িয়ে দিল। এতটুকুতেই ক্ষান্ত হলো না। নিজের উষ্ণ শরীরের তাপটুকুও নিজের পাখির শরীরে পৌঁছে দিতে কথাকে নিজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্পর্শ দুষ্টমি স্বরে বলল, এখন এইটুকুই, আর উষ্ণতা দেওয়ার জন্য এটা পারফেক্ট জায়গা নয়। আপাতত এতটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। কথা কোনো দিয়ে স্পর্শকে খোঁচা দিল আর বিড়বিড়িয়ে বলে উঠল, নির্লজ্জ, দুষ্টু, অসভ্য শয়তান পুরুষ। বেশ অনেকক্ষণ যাবৎ তারা নীরব রাস্তায় অনেকটা পথ ঘুরল আর দুজন দুজনকে প্রেমময় কথায় পরস্পরের মন ভরিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর স্পর্শ গাড়ি থামিয়ে দিল। হঠাৎ করে গাড়ি থামতে দেখে কথা মাথা উঁচিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে স্পর্শের দিকে তাকালো। স্পর্শ কথার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে গাড়ির ডেস্ক থেকে একটা মেহেদি বের করে কথার হাতটা টেনে সেই মেহেদি পরা হাতে একটুখানি ফাঁক খুঁজতে লাগলো, যেখানে তার ছোট্ট নামটা খুব সুন্দর করে বসানো যায়। পেয়েও গেল। স্পর্শ কথার হাতের মেহেদির ফাঁকে নিজের নামটা খুব সুন্দর করে এঁকে দিল। নাম লেখা শেষে কথা স্পর্শকে বলল, এবার বাড়িতে চলুন, আমার খুব ঘুম পেয়েছে। স্পর্শ বুঝতে পারলো কথার শরীরে একটু রেস্ট প্রয়োজন, আর তাছাড়া কালকেও তার উপর দিয়ে অনেক ধকল যাবে। তাই স্পর্শ আর কিছু না বলে গাড়ি ঘুরিয়ে নিল।